কেমন আছেন সবাই? গতকালের যে বাকি অংশটা ছিল বাংলা ব্যাকরণের, আমরা যে বানান রীতির, এই বানান রীতির যে পরবর্তী যেগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। কঠিন কঠিন বানানের নিয়ম এবং প্রয়োগ অপপ্রয়োগ জিনিসটা কি সেটা আমরা একটু দেখব, কারণ এটা নিয়ে অনেকের সমস্যা আছে। এরপরে ইনশাল্লাহ আগামীকাল আমরা আরেকটা ক্লাস নিব, বাংলা সাহিত্যের উপরে একটা ক্লাস নিব। অনেকে আমাকে অনুরোধ করেছেন স্যার সাহিত্যের উপরে একটা ক্লাস নিন। ইনশাল্লাহ আগামীকাল আমরা সাহিত্যের উপরে ক্লাস নিব। তার আগে সবাই জয়েন করেন, একটু জয়েন করার সাথে সাথে সবাই একটু শেয়ার করেন। শেয়ার করলে ক্লাসটা সবাই দেখতে পাবে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতকাল তো বাংলা বানানের সহজ নিয়মগুলো দেখিয়েছিলাম। আজ আমরা বানানের কঠিন নিয়মগুলো, প্রয়োগ অপপ্রয়োগের এই নিয়মগুলো আজকে আমরা দেখব। তার আগে সবাই একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করেন। কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানান, আর ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাই, তাহলে আমরা ভালো একটু ক্লাস উপহার দিতে পারবো। আমাদের অনেকেই জয়েন করে ফেলেছেন। ইনশাল্লাহ আমরা শুরু করে দিব আজকে। কঠিন নিয়মগুলো আমরা দেখার চেষ্টা করব আজকে। প্রথমে আমরা প্রয়োগ আর অপপ্রয়োগ যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখি যে একটু পিছনের দিকে ফিরে তাকাই, যে গতকাল আমরা শিখেছিলাম যে বাংলা বানানের যে নিয়মগুলো, সেখানে বলা আছে যে আমরা অনেকগুলো নিয়ম শিখেছিলাম। আচ্ছা, আমরা সবাই 94 নম্বর পৃষ্ঠা বের করেন। ক্যারিয়ার প্লাস ভাষা সাহিত্য 94 পৃষ্ঠা। 94 পৃষ্ঠা ক্যারিয়ার প্লাস ভাষা সাহিত্য বইটা যাদের কাছে আছে তারা 94 পৃষ্ঠা বের করেন। এখানে আমরা 44 নিয়মটা দেখব। কোনো শব্দের নিয়মটা হলো এরকম যে কোনো শব্দের শেষে যদি আনো থাকে, আনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ওকার হয়। কোনো শব্দ উচ্চারণের শেষে যদি আনো আসে, সেক্ষেত্রে কি হবে? ওকার হয়ে যাবে। আচ্ছা দেখি, আনোযুক্ত শব্দের শেষে ওকার হবে। সরেয়া নয়াকার আনো। আনোযুক্ত শব্দের শেষে কি হবে? ওকার হবে। ওকার হবে। এই যে একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা অনেকে ভুল করে ফেলি। আর ভুল হবে না, খেয়াল রাখেন। যেমন পাঠানো, তা আপনারা লিখবেন পয়াকারে পা, ঠয়াকার ঠা, নয়াকার ন, পাঠানো। তেমনি খাওয়ানো, খাওয়ানো, খাওয়ানো। তেমনি চালানো, চয়কার চা, লয়কালা, নয়কার ন, চালানো। পাঠানো, খাওয়ানো, চালানো। কিলানো, কয়ের শেখের কি, লয়কার লা, নয়কার ন, কিলানো। তারপর কি পটানো, প, টয়কারে টা, নয়াকার ন, পটানো। সহজ কথায় আনো যুক্ত যত শব্দ আসবে আপনার উচ্চারণে, প্রত্যেকটা শব্দের শেষে আপনি ওকার বসিয়ে দিবেন। মনে থাকে যেন। পাঠানো, খাওয়ানো, চুবানো, ডুবানো, পটানো, মারানো, কিলানো, পিটানো, এই যত প্রকার শব্দ এরকম পাবো আমরা, ডাইরেক্ট ওকার দিয়ে দিব। যাই হোক, আমরা অনেকে যোগদান করেছি। আমরা 51 জন যোগদান করে ফেলেছি ইনশাল্লাহ। যাই হোক, আমরা কমেন্টগুলো পরে পড়বো, আমরা নিয়মটা শিখি। তাহলে একটা নিয়ম আমরা শিখে ফেললাম, কিন্তু ঝটফট একটা নিয়ম আমরা শিখে ফেললাম। ঝটফট নিয়ম একটা শিখে ফেললাম। এরপরে নিয়মটা আমরা শিখব যে পৃষ্ঠা নম্বর 95 নম্বর পৃষ্ঠায় আমরা একটা নিয়ম আছে। স্বাক্ষর বানানটা নিয়ে আমরা প্রবলেমে পড়ি। দেখেন, এই স্বাক্ষর, এই একটা স্বাক্ষর বানান, আর একটা হলো কোনো বফলা নেই, স্বাক্ষর। এই দুইটা বানানে কিন্তু কারেক্ট। এই স্বাক্ষর বানানটাও কারেক্ট, এই স্বাক্ষর বানানটাও কিন্তু কারেক্ট।
তাহলে এই দুই স্বাক্ষর বর্ণের পার্থক্য কোথায়? এই স্বাক্ষর শব্দের অর্থ হলো দস্তখত বা সই। আমরা দস্তখত শব্দটা লিখি, দস্তখত বা সই অর্থে আমরা এই স্বাক্ষরটা ব্যবহার করব। আর এই স্বাক্ষরটা আমরা ব্যবহার করব অক্ষর জ্ঞান সম্পন্ন অর্থে, অক্ষর জ্ঞান সম্পন্ন। তাহলে এই স্বাক্ষর কথাটা আমরা ব্যবহার করব দস্তখত অর্থে, আর এই স্বাক্ষর যেটা বফলা নেই এটা আমরা ব্যবহার করব অক্ষর জ্ঞান সম্পন্ন অর্থে। দুইটা বানানে কারেক্ট। একটা বাক্য লিখে আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বাক্য লিখে আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে সবাই একটু শেয়ার করে দেন। যেমন সাক্ষরতা দিবসে, সাক্ষরতা দিবসে শিক্ষামন্ত্রী করপত্রে স্বাক্ষর করলেন। আপনাদের পরীক্ষায় কিভাবে দিবে, এইখানে হয়তো পরীক্ষায় দিয়ে দিবে, এখানে দিবে বফালা, আবার এখানে কোনো বফালা দিবে না, এরকম আপনাকে ভুল করার চেষ্টা করবে, যে বাক্য শুদ্ধিকরণের ভিতরে দিয়ে দিবে। তাহলে এখানে বলছে সাক্ষরতা দিবসে শিক্ষামন্ত্রী করপত্রে স্বাক্ষর করলেন, এই বাক্যটা কিন্তু ভুল। তাহলে এখানে কি হবে, এখানে বফালা হবে না, কারণ এই সাক্ষরতা দিবস মানে এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন বোঝানো হলো, আর এখানে স্বাক্ষর মানে দস্তখত, এখানে বফালা হবে। তাহলে আমরা কোথায় স্বাক্ষরে দস্তখত হিসাবে বসবে আর কোথায় সাক্ষরতা বানানে বফলা বসবে না, এই ব্যবহারটা আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখব, এরপরে আমরা দেখি সর্বজনীন আর সার্বজনীন, এই দুইটা নিয়ে আমাদের অনেক সমস্যা, বাজারের অনেক বইয়ে এই বিষয়টা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি করেছে। আজকে একটু খেয়াল করেন, আমরা ফলো করতে, আমি যে নিয়মগুলো শেখাচ্ছি সব বাংলা একাডেমির নিয়ম, বাংলা একাডেমি আধুনিক যে ডিকশনারি আছে সেখান থেকে আমি নিয়মগুলো আপনাদের শেখাচ্ছি। সর্বজনীন আর সার্বজনীনের ব্যাপারটা একটু দেখেন। সর্বজনীন, সর্বজনীন, আর একটা হলো সার্বজনীন, সার্বজনীন, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? এই সর্বজনীন মানেটা কি? এটা হলো সকলের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি যেটাকে বলে, অথবা সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক, এই অর্থে আমরা সর্বজনীন কথাটা ব্যবহার করব। আমরা দুটি অর্থ পাই সর্বজনীনে। এক হলো সর্বজনীন কথার অর্থ সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক, সকলের জন্য, সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক, বা মঙ্গলজনক, এই একটা অর্থ পাই। আর একটা অর্থ কি, সর্বজনীন অর্থ কি, সকলের জন্য অনুষ্ঠিত, মানে বারোয়ারি যেটাকে বলি আমরা, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত। দুই নম্বর অর্থটা আমি লিখতে পারি সর্বসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, অনুষ্ঠিত, যেটাকে আমরা বারোয়ারি হিসেবে বলতে পারি। বারোয়ারি। তাহলে দেখেন এই সর্বজনীন কথাটার দুটো অর্থ পেলাম আমরা, এক সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক, আরেকটি অর্থ পেলাম সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বা যেটাকে আমরা বারোয়ারি বলে থাকি, এটা অর্থ হলো সর্বজনীন। তাহলে সার্বজনীন জিনিসটা কি? সার্বজনীন, এই সার্বজনীন হলো মানে সকলের মধ্যে বয়সে যিনি বড় আর কি, জ্যেষ্ঠ বা প্রবীণ, সেটা, তা সেটা হলো সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, এটাকে বলা হয় কি সার্বজনীন। আবার বলে দিচ্ছি, সার্বজনীন কথাটার অর্থ হলো সকল, মানে সকলের মধ্যে প্রবীণ, এখানে মধ্যে কথাটা হবে সকলের মধ্যে প্রবীণ, সকলের মধ্যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ, হয়ে গেল। তাহলে আমরা সর্বজনীন আর সার্বজনীন ব্যাপারটা শিখে গেলাম। বিভিন্ন চাকরি নিয়ে পরীক্ষায় কিন্তু এটা কিন্তু আসে,
যে সর্বজনীন আর সার্বজনীন বিষয়টা কি। তাহলে সর্বজনীন হলো সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক। আরেকটি অর্থে পেলাম সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, যেটাকে আমরা বারোয়ারি হিসেবে বলি। এটা হলো সর্বজনীন কথাটার অর্থ। আর সার্বজনীন কথাটার অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ যাকে আমরা বলি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সার্বজনীন। অনেকের জায়গায় আমরা দেখি যে সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, এক্ষেত্রে কিন্তু সার্বজনীন কথাটা ব্যবহার করা যাবে না, এটা অপর প্রয়োগ। আমাদের ব্যবহার করতে হবে কি সর্বজনীন, কারণ সার্বজনীন কথাটির অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব সর্বজনীন গেল, আর একটা কি সার্বজনীন গেল। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্ট দেখতেছি। সবাই একটু শেয়ার করবেন, ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবেন। ভালো ভালো নিয়মগুলো, আজকে কঠিন নিয়মগুলো শেখাবো আমরা। আচ্ছা, এরপরে আমরা আজকে যে বিষয়টা শিখব, আপনারা কেরিয়ার প্লাস বই 97 পৃষ্ঠায় এর আগে যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নিলেই হবে। এগুলো সহজ, বইয়ে এই নিয়মগুলো সহজ। আপনারা কেরিয়ার প্লাস ভাষা সাহিত্য বই থেকে নিয়মগুলো পড়ে নেবেন, নিয়মগুলো সহজ। আমি কঠিন নিয়মগুলো আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখব যে নিয়মটা, সেটা হলো শুধুমাত্র ডট এর ব্যবহার। আমরা অনেকেই ভুল করি ইংরেজি ডট, এই ডট, এই যে ডট একটা ফোঁটা, তাহলে কোথায় আমরা ডট ব্যবহার করব? একটা শব্দ যদি আমরা সংক্ষিপ্ত করে লিখি সেক্ষেত্রে আমরা ডট ব্যবহার করব ইংরেজি। যেমন আমরা যদি লিখি মোহাম্মদ, মোহাম্মদ, এটা যদি আমরা শর্টকাটে লিখি ময়কারে ম দিয়ে একটা ফোঁটা দিব। যদি কারোর নাম মুহাম্মদ থাকে, এটা যদি শর্টকাট লিখতে চান ময় রস্য করে দিয়ে একটা ফোঁটা দিবেন। কখনো বিসর্গ, অনেকে কি করেন আপনারা এখানে অনেকে এই ময়কার ম দিয়ে দুইটা বিসর্গ দেন, এটা ঠিক না। অনেকে মস্কের মু দিয়ে বিসর্গ দেয়, এগুলো ঠিক না। এটা মোহাম্মদ, মুহাম্মদ যেভাবে লেখেন না কেন। এরপর অ্যাডভোকেট, অ্যাডভোকেট, এটা যদি আপনি শর্টকাট লিখতে চান অয়েজাফলায় আকা অ্যাড একটা ফোঁটা দিয়ে দিবেন, একটা ফোঁটা দিবেন। আবার অনেকে ডাক্তার, এই যে ডাক্তার, এটা যদি শর্টকাট লিখতে চান আপনি ডয় আকার দিয়ে একটা ফোঁটা দিবেন। আবার অনেক আছে ডক্টরের ডিগ্রি লাভ করেন, এই ডক্টর হবেন ড দিয়ে একটা ফোঁটা, ড দিয়ে একটা ফোঁটা। সহজ কথায় একটা শব্দ যদি আপনি শর্টকাটে লিখতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা ফোঁটা ডট চিহ্ন দিবেন, কোনো বিসর্গ চিহ্ন দেয়া যাবে না। কারণ এরপরে আমরা শিখব কোনো বিসর্গের ব্যবহারটা আমরা শিখব। তাহলে আমরা ইংরেজি ডটের ব্যবহারটা আপনি যেভাবে লেখেন, যদি বলে প্রাইভেট বানান, কোম্পানি বানান, লিমিটেড বানান, এইগুলোও কিন্তু দেখবেন অনেক শর্টকাট লিখে ফেলে। যেমন প্রাইভেট, এই প্রাইভেট এই কথাটা যদি একবার লিখতে চান এই পয়রাফলা আকার দিয়ে একটা। যদি কোম্পানি শব্দটা এভাবে শর্টকাটে লিখতে চান কয়কারে কো দিয়ে একটা ফোঁটা। তাহলে আমরা শিখে গেলাম ইংরেজি ডট আমরা কিভাবে ব্যবহার করব, সেগুলো আমরা শিখে গেলাম ইংরেজি ডট এর ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা ইংরেজি ডটের ব্যবহারটা কিভাবে করতে হয়। আর সবাই ক্লাসটা করতেছেন, অন্যদেরও এই ফ্রি ক্লাসটি করার সুযোগ করে দিবেন। তাহলে আমরা ডটের ব্যবহারটা শিখলাম। এবার আমরা বিসর্গের ব্যবহারটা শিখব, যে কোথায় আমরা বিসর্গ ব্যবহার করব। একটা বাংলা একাডেমি নিয়ম আছে যে কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। ব্যাপারটা কি দেখেন, কোন কয় ওকার কোন নয় ওকার ন, অনেকে কিন্তু কোন লেখেন। কোন আর কোনর ভিতরে পার্থক্য দেখেন, কয় আকারে কোন আর কোন, আর একটি হলো কোন, কোন আর একটি কি বললাম কোন। আমি যখন উচ্চারণ করব যে কোন বইটি তুমি চাও, কথাটা কি বললাম, কোন বইটি তুমি চাও। এখানে দেখেন কোন বইটি তুমি চাও, এখানে কোন ব্যবহার করব। এরপর যদি বলো যে কোনো বই আমার পছন্দ না, কথাটা কি বললাম, অথবা কোনো বই আমি চাই না, কোনো বই আমি
চাই না। দেখেন এক্ষেত্রে ব্যবহার করব আমরা কোন। গতকালে নিয়মটা শিখেছিলাম কোনো শব্দ উচ্চারণের শেষে ঠোঁট যদি গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওকার দিব। যেমন এখানে বললাম কোনো, ঠোঁটটা কিন্তু গোল হয়ে যাচ্ছে, কোনো, তাহলে কোনো বই আমি চাই না, এক্ষেত্রে আমরা কোনো ব্যবহার করব। আর এখানে বললাম কোন বইটি তুমি চাও, এক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করলাম। জয়নুল আবেদিন পবন, অনেকদিন স্যার, মিস ইউ স্যার। নিয়ামত হোসেন, মিস ইউ স্যার, গোপালগঞ্জ ইউসিসি ব্রাঞ্চ। হ্যাঁ নিয়ামত হোসেন, আমিও মিস করি তোমাদের। দোয়া করে যেন তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই ক্লাস করেন। দেওয়ান রুবেলও আছে আমাদের শরীয়তপুরের ব্লুটুথ বয়, আমাদের সাথে আছে দেওয়ান রুবেল। তাহলে আমরা কোন আর কোনোর ব্যবহারটা আমরা শিখে ফেললাম। তাহলে আমরা কি নিয়মটা শিখবো, যে কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। কোনো শব্দের শেষে এই যে বিসর্গ, কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না, এই কথাটা এটা। যেমন আমরা বিশেষ লিখিত পরীক্ষায় আমরা অনেক জায়গায় লিখতে হবে রচনা, যেমন প্রধানত এই কথাটা লিখতে হবে, প্রধানত, মূলত, মূলত, বস্তুত, ঠিক আছে। এবার প্রধানত, দ্বিতীয়ত। আবার লিখিত পরীক্ষায় লিখতে হবে বিষয়, দরখাস্ত লিখতে গেলে আমাদের বিষয় লিখতে হবে, ঠিক আছে। আবার অনেক যেমন লিখবো। এই আমরা কিন্তু অহরহ কি করি, এগুলোর পরে অনেকে বিসর্গ চিহ্ন ব্যবহার করি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন লিখিত পরীক্ষায় আমরা এগুলো যেমন অথবা উদাহরণ এরকম আমরা অহরহ আমরা বিসর্গ চিহ্ন ব্যবহার করি। আমি বলে দিয়েছি এখানে কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, এটা আমার কথা না, এটা বাংলা একাডেমির কথা। তাহলে এইগুলো আবার আরেক শ্রেণী মানুষ কি করেন, এভাবে বিসর্গ দিয়ে একটা টান মারেন। সাধারণত লেডিস যারা আছেন তারা এই কাজটা করেন, তারা কি করেন, এভাবে বিসর্গ দেন দিয়ে আবার একটা টান মারেন। এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে না। আবার অনেকে কি করেন, এই প্রধানত লেখার পর কোলন চিহ্ন দেওয়ার পর একটা টান মারেন এভাবে। এই কাজগুলো কিন্তু অনেকে আপনারা করেন লেখার ক্ষেত্রে। নিয়ম 1, নিয়ম 2 এভাবে করেন, এভাবেও কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি ব্যবহার করব, এই নিয়মটাকে লিখিত পরীক্ষায় এই নিয়মটা কি। আপনি যদি এভাবে লেখেন, কোনো পয়েন্ট লেখেন, তাহলে আপনি কিভাবে লিখবেন, এভাবে লিখবেন প্রধানত, আপনি কোলন চিহ্ন ব্যবহার করে দিবেন ডাইরেক্ট। আপনার মূলত কথাটা লিখতে হবে, আপনি মূলত কোলন চিহ্ন ব্যবহার করেন। আপনি বস্তুত লিখবেন, আপনি কোলন চিহ্ন ব্যবহার করেন। আপনি কোনো দরখাস্ত লেখার পর বিষয় কথাটা লিখবেন, আপনি কোলন চিহ্ন ব্যবহার করেন। আপনি যেমন কোনো উদাহরণ লিখবেন, এই যেমনের পর কোলন চিহ্ন ব্যবহার করবেন। তার মানে আপনি এই কোলন চিহ্ন ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা চমৎকার একটা লিখিত পরীক্ষার, বিশেষ লিখিত পরীক্ষার চমৎকার একটা নিয়ম আমরা শিখে ফেললাম। এগুলো সাধারণত কোনো প্রিলিমিনারি পরীক্ষা আসবে না, এগুলো সাধারণত লিখিত পরীক্ষার নিয়ম। তাহলে আমরা কি কি দেখলাম, যে কোনো শব্দ এই বিসর্গ আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন না, বিসর্গের পর একটা টান হাইফেন যে বলে এটাকেও আপনি দিতে পারবেন না। আবার কোলন চিহ্ন দিয়েও হাইফেন বা কোলন ড্যাশ এরকম আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আমরা কি ব্যবহার করব, অবশ্যই আমরা শুধু কোলন ব্যবহার করব। প্রধানতের পর কোলন দিলাম, মূলতের পর কোলন, বস্তুতের পর কোলন, বিষয় কোনো দরখাস্ত বা আবেদনপত্র লিখবেন, বিষয় লেখার পর কোলন চিহ্ন দিবেন। আর যেমন উদাহরণ লিখবেন, সেক্ষেত্রেও আপনি যথা লেখেন, যাই লেখেন না কেন, আপনি শুধু অনলি কোলন চিহ্ন ব্যবহার করবেন। এটা লিখিত পরীক্ষা আপনাদের কাজে দিবে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা লিখিত পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের আমি শিখিয়ে দিলাম। এরপরে আমরা আর একটা নিয়মে চলে যাব, পরবর্তী নিয়ম। তাহলে এর পরের নিয়মটা এবার একটু আমরা অন্য একটা ছোট্ট একটা নিয়ম শিখব, যে শুধুমাত্র আর কেবলমাত্র আমরা ব্যবহার করি, এগুলো ব্যবহার করা যাবে না একসাথে। প্রয়োগ, অপপ্রয়োগ। প্রয়োগ জিনিসটা হলো যে জিনিসটা আমরা শুদ্ধ, আর অপপ্রয়োগ জিনিসটা হলো যেটা আমরা মনের অজান্তেই আমরা কি করি, লিখে ফেলি। আমরা মনে করি যে হ্যাঁ এটাই মনে হয় কারেক্ট, আসলে ওটা আসলে কারেক্ট না, ওটাই ভুল।
এটাকেই বলা হয় সাধারণত অপপ্রয়োগ। এই প্রয়োগ আর অপপ্রয়োগ বিষয়টা আর কিছুই না, এটা হলো বানান ভুল, বাক্যর ভিতরে ভুল দিয়ে দেয়, বানানের ভিতরে ভুল দিয়ে দেয়। আজকে আমরা সবই শিখবো ইনশাল্লাহ, সাথে থাকেন। আস্তে আস্তে ধারাবাহিকভাবে কঠিন নিয়মগুলো, ক্যারিয়ার প্লাস বইয়ের যে কঠিন নিয়মগুলো আপনাদের দেখিয়ে দিব। সবাই ক্যারিয়ার প্লাস বইটা সাথে নেবেন। বইটা অনেক চমৎকার বই, যারা এখনো কিনেন নাই তারা বইটা কিনে নেবেন। ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা ও সাহিত্য, এটা নীলক্ষেত পাবেন, মামুন বুকসে পাবেন, নাহার বুকসে পাবেন, বইকরা.com পাবেন। এছাড়া বাংলাদেশের অভিজাত লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিগুলোতে আপনি এই বইটা কিনতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা শিখব শুধুমাত্র আর কেবলমাত্র। অনেকে আমরা ব্যবহার করি শুধুমাত্র কেবলমাত্র, লেখা থাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, লেখা থাকে শুধুমাত্র মহিলাদের জন্য। তাহলে শুধুমাত্র আবার লেখা থাকে অনেক জায়গায় কেবলমাত্র। তাহলে এখানে আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন না, কেবলমাত্র ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে আমরা হয় শুধু ব্যবহার করব অথবা মাত্র কথাটা ব্যবহার করব। আর এখানে হয় আমরা কেবল কথাটা ব্যবহার করব অথবা মাত্র কথাটা ব্যবহার করব। আমরা সাধারণত এখানে লিখতে পারি শুধু মহিলাদের জন্য, আবার লিখতে পারি কেবল মহিলাদের জন্য। তাহলে শুধুমাত্র আর কেবলমাত্র এই দুটো শব্দ আমরা একসাথে ব্যবহার করতে পারবো না, ব্যবহার করলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। আমরা এর পরিবর্তে হয় শুধু না হয় মাত্র, হয় কেবল না হয় মাত্র শব্দটা আমরা ব্যবহার করব। আসমা আক্তার, স্যারকে পাঞ্জাবিতে ভাল লাগছে, ভাল না হবে ভালো। গতকাল এই নিয়মটা কিন্তু শিখাইছি, ভাল আর ভালো এই দুইটা গতকাল আমি শিখাইছিলাম। আবার একটু আসমাকে একটু শিখাই দিচ্ছি। দেখেন, ভয়কারে ভাল ভাল, এই ভাল শব্দের অর্থ ক, পয়কারে পাল কপাল। এই ভাল শব্দের অর্থ হলো কপাল। আর ভয়াকারে ভাল লয়াকারে লো, এই ভালো শব্দের অর্থ ওই যে আপনারা যেটাকে ভালো বলেন, কিউট, একেবারে ভালো। এই ভালোই মানে কি? গুড। এই ভালো মানে হলো গুড। তাহলে এই ভয়কারে ভাল ভাল, ভাল শব্দের অর্থ কি? কপাল। ক পয়কার পাল কপাল। আর ভালো, ভয়কার ভাল লয়কার লো, ভালো। কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার হয়ে যাবে, আপনি উচ্চারণকালে ভালো। তেমনি অনেকে ভালো বানানটা, এই যে ভালোবাসা, ভয়কার ভাল লয়কার লো, বয়কার বা শয়কাশা, ভালোবাসা বানানটা এভাবে। আবার ভালোবাসি, ভয়াকারে ভাল লয়কার লো, বয়কার বা শয়রে শিখেছি, ভালোবাসি। অনেকে কি করেন? অনেকে ভালবাসা লেখেন, ভালবাসা। আবার অনেকে লেখেন ভালবাসি। তাহলে অর্থটা দাঁড়ায় কি? ভালবাসা মানে কপালবাসা, ভালবাসি মানে কপালবাসি। এইগুলা করা যাবে না। তাহলে শিখিয়ে ফেললাম আমরা ভাল আর ভালোটা, আবার দেখিয়ে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমরা নিয়ম একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন একটা নিয়ম শিখবো এবার। ক্যারিয়ার প্লাস বইয়ের একটা কঠিন নিয়ম। এই ধরনের নিয়মগুলো সাধারণত বাজারে গাইড বইগুলো দেয় না। দেখেন, নিয়মটা হলো 81 নাম্বার নিয়মটা, ক্যারিয়ার প্লাস বই 97 নম্বর পৃষ্ঠা নম্বর 97। এখানে 81 নম্বর একটা নিয়ম আছে। দেখেন এখানে কি আছে? দোষ গুণ। নিয়মটা হলো দেখেন, দোষ গুণ পাপ, অপরাধ, অপরাধ। তাহলে দোষ গুণ পাপ অপরাধ। অহংকার রোগ, অহংকার এরপর কি? রোগ। এইগুলো যে দোষ গুণ পাপ অপরাধ অহংকার রোগ, এইগুলাকে দেখেন, এই শব্দগুলো হলো নাউন। এই শব্দগুলো কি? এই শব্দগুলো হলো নাউন। এই শব্দগুলোকে আমরা অস্তিবাচকে নিতে পারি, অস্তিবাচকে নিতে পারি দীর্ঘই যুক্ত করে। যেমন দোষ, এর সাথে যদি আমরা দীর্ঘই যুক্ত করি তাহলে হয়ে যায় কি? দোষী, অস্তিবাচক। গুণ, তাহলে কি হয়ে যায়? গুণী। পাপ হয়ে যায় পাপী। অপরাধ হয়ে যাবে অপরাধী, তাহলে অপরাধী বানটা দীর্ঘইকার, অপরাধী। অহংকার, এটা হয়ে যাবে অহংকারী, অহংকারী। তেমনি রোগ হয়ে গেল কি? রোগী, রোগী হয়ে গেল কি? রোগী। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা অস্তিবাচক করলাম দীর্ঘই যুক্ত করে, দীর্ঘই যুক্ত করে আমরা অস্তিবাচক নির্ণয় করে ফেললাম। এগুলো এখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাউন থেকে এগুলো কি করে ফেললাম? আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম।
এখন এই অ্যাডজেক্টিভগুলোকে অস্তিবাচক শব্দগুলোকে আমরা নেতিবাচকে করব। যদি এই শব্দগুলোকে আমরা নেতিবাচকে নিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে। দেখেন, আমরা দোষী, এগুলো যদি আমরা সাধারণত আমরা এটা নিতে পারি যে সমাস সমাস যুক্ত করতে পারি আমরা, তাহলে দোষী এর যদি সমাস নির্ণয় করি তাহলে নেতিবাচক করা যাবে। যেমন নাই দোষ যার, তাকে আমরা কি বলি? নাই, যেমন এরকম নাই দোষ যার, তাকে কি বলি আমরা? নির্দোষ। নাই দোষ যার নির্দোষ, তার মানে নির্দোষ বানানটা কারেক্ট। অনেকে আমরা বলি কি? নির্দোষী। নির্দোষী, তাহলে এখানে নির্দোষী বানানটা কিন্তু ভুল। নির্দোষী বানানটা কি? ভুল। তেমনি গুণী, তাহলে কি লিখতে পারি? নাই গুণ যার, তাকে আমরা কি বলবো? নির্গুণ। নির্গুণ, নাই গুণ যার নির্গুণ, কিন্তু কখনই আমরা বলতে পারবো না নির্গুণী। এই নির্গুণী এটা ব্যবহার করতে পারবো না। তেমনি আছে পাপ, তাহলে নাই পাপ যার, নাই পাপ যার, তাকে কি বলবো আমরা? নিষ্পাপ। তাকে আমরা বলবো নিষ্পাপ, কিন্তু আমরা বলতে পারবো না নিষ্পাপী। আমরা বলতে পারবো না নিষ্পাপী, এই নিষ্পাপী বানানটা ভুল। তাহলে নিষ্পাপী বানানটা হলো ভুল। তাহলে এখানে কারেক্ট কোনটা? নিষ্পাপ। এরকম পরীক্ষা আসে যে মেয়েটি নিষ্পাপী, এখানে বাক্য শুদ্ধিকরণে দেয় মেয়েটি নিষ্পাপী বলা যাবে না, বলতে হবে মেয়েটি নিষ্পাপ। আবার দিয়ে দেয় মেয়েটি নির্দোষী, মেয়েটি নির্দোষী এটা হবে না, হবে মেয়েটি নির্দোষ। মনে রাখবে, নির্দোষী হবে না, নির্গুণী হবে না, নিষ্পাপী এটাও হবে না। এরপরে আমরা যদি দেখি পাপী, তারপর কি? অপরাধী। তারপর অপরাধী আমরা কে? নাই অপরাধ যার, নাই নাই অপরাধ যার, তাকে কি বলি? নিরপরাধ। নিরপরাধ, এটাই কিন্তু কারেক্ট, কিন্তু আপনি বলতে পারবেন না নিরপরাধী। নিরপরাধী, এরকম কিন্তু বাক্য শুদ্ধিকরণ দেয় মেয়েটি নিরপরাধী। এগুলো বিশেষ লিখিত পরীক্ষায় আসে, বাক্য শুদ্ধিকরণ, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এগুলো আসে, বিশেষ পরীক্ষাও কিন্তু এগুলো আসে। তাহলে আমরা বলতে পারবো না মেয়েটি নিরপরাধী, এটা বলতে পারবো না, বলতে পারবো মেয়েটি নিরপরাধ। এরপরে আবার কি আছে? অহংকার। নাই অহংকার যার, নাই অহংকার যার, তাকে আমরা কি বলি? নিরহংকার। এটাই কিন্তু কারেক্ট, নিরহংকার, কিন্তু আমরা বলতে পারবো না মেয়েটি নিরহংকারী। নিরহংকারী, এই মেয়েটি নিরহংকারী এটা ব্যবহার করতে পারবো না। তেমনি রোগ, নাই রোগ যার, নাই রোগ যার, তাকে আমরা কি বলবো? নিরোগ। তাকে আমরা বলবো নিরোগ, কিন্তু কখনোই বলতে পারবো না নিরোগী। নিরোগী, এই নিরোগী কথাটা ব্যবহার করতে পারবো না। তেমনি ধন থেকে আমরা ব্যবহার করতে পারি ধনী। নাই ধন যার, তাকে আমরা কি বলবো? নির্ধন, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না নির্ধনী, এই শব্দটা আমরা ব্যবহার করতে পারবো না। আমরা গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমরা শিখে গেলাম, এইগুলো সাধারণত আসে বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে। তাহলে চমৎকার এই নিয়মটা হলো 81 নম্বর নিয়ম, ক্যারিয়ার প্লাস বই 97 পৃষ্ঠায় 81 নম্বর নিয়মটা হলো এটা। এরপরে আমরা শিখব যে নিয়মটা, গুরুত্বপূর্ণ নিয়মটা শিখব, সেটা দেখেন, আমরা সচরাচর যে ওয়ার্ডগুলো আমরা দেখি ভুল করি আর কি, আমরা মনে করি যে মনে হয় এটাই কারেক্ট, আসলে কারেক্ট না। এটা একটু দেখি আমরা, যেমন 19, 20, 29, দেখেন একটা নিয়ম দেখেন ক্যারিয়ার প্লাস বইয়ের, আমরা 19 বানানটা অনেকে এভাবে লিখি অহরহ 19, 29 এভাবে লিখি 19, 29। এরপর কি করি? 39, 39, তারপর কি লিখি? 49। এভাবে কিন্তু আমরা অহরহ লিখি কিন্তু এগুলো,
এইগুলো কিন্তু আমরা অহরহ লিখে ফেলি, কিন্তু এগুলা কিন্তু ভুল। এগুলো কি ভুল? তাহলে কারেক্ট কোনটা? আপনি 19 লিখবেন, রস্যু 9 রস্যিকার তালা বসা, এ হলো 19 বানান। 29 বানান, রস্যু 9, এ হলো 30, এ হলো 29 বানান। এরপর 39 বানান, রস্যু না 9, চ লয় লয় রস্যইকার তালা বসা 39। তেমনি 49 বানান, রস্যু না 9, প নিচে আকার তালা বসা 49। তাহলে আমরা এগুলো হলো কারেক্ট। এরকম 49, 59, 69, 89, 79, অর্থাৎ যুক্ত যত পাবো আমরা সেগুলো আমরা রস্যকার ব্যবহার করব। কিন্তু যদি বলে ঊনবিংশ, কিন্তু ঊনবিংশ বানানটা কিন্তু আবার দীর্ঘকার দিয়ে হবে। এই যে ঊনবিংশ, তাহলে ঊনবিংশ বানানটা কিন্তু আবার দীর্ঘকার দিয়ে হবে, এটা মনে থাকে জানো। চমৎকার একটা নিয়ম আমরা শিখে ফেললাম। এটা আমরা অনেকেই ভুল করি। এই সমস্ত নিয়মগুলো সাধারণত বাজারে বইগুলোতে, গাইড বইগুলোতে থাকে না। আপনাদের ক্যারিয়ার প্লাস বই কিন্তু আমি এটাও অ্যাড করে দিয়েছি নিয়মটা। নিয়মটা হলো কত নম্বরে? আপনারা 86 নম্বর নিয়ম, বাংলা বানানীতির 86 নম্বর নিয়মে এটা আছে। আমরা সহজভাবে শিখে গেলাম 19, 29, 39, 49, ঊনবিংশ, সরি 49, 59, 69, 79, 89, এই বানানগুলো সবসময় আমরা রস্যকার দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? রস্যকার দিয়ে লিখবো। কিন্তু যখনই আমরা ঊনবিংশ কথাটা লিখবো তখন কিন্তু আমরা দীর্ঘকার ব্যবহার করব। আমরা কি করব? দীর্ঘকার ব্যবহার করব। তা নিয়মটা সবাই কি বুঝতে পেরেছেন? এটা যাই হোক, সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, গুড। শেফালি আক্তার, গুড, অনেকে বুঝতে পেরেছেন। আর আচ্ছা, এরপরে আমরা দেখব, ওকে ইয়েস স্যার, এরপরে নিয়মটা হলো 85 নম্বর নিয়মটা দেখেন। এরপরে আমরা 85 নম্বর নিয়মটা একটু দেখব। আমরা দেখি 85 নম্বর নিয়মটা। 85 নম্বর নিয়মটা দেখেন। এখানে আমরা এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করি। এই কয়াকারে কাল, কাল, এই কাল শব্দের অর্থ হলো সময়। আর কালো, কয়াকারে কাল, লয়াকার হলো কালো, এই কালো মানে কি? ব্ল্যাক। এগুলো মনে রাখবেন। কাল শব্দের অর্থ সময়, আর কালো মানে কি? ব্ল্যাক। কয়কার কাল, লয় কালো, কালো। যখন আমরা কালো ব্ল্যাক অর্থে ব্যবহার করব তখন আমরা কয়কার কাল, লয় কালো দিব। তেমনি দেখেন হল, এই যে হল, হল, এই হল কি? থিয়েটার হল, থিয়েটার হল, সিনেমা হল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন সিনেমা হল, সিনেমা হল। আবার হলো, হ লয় কালো, যখন ঠোঁট গোল হয়ে যাবে তখন বলবো হ লয় কালো হলো। যেমন সে রাজি হলো, যেমন বাক্যটা কি হয়? যেমন সে রাজি হলো, হ লয় কালো হলো। তাহলে হলো কিন্তু সে রাজি হলো, হ লয় কালো হলো, সে রাজি হলো। এখানে কিন্তু লয় ওকার দিবেন। অনেকে কিন্তু এখানে লয় ওকার দেন না, এই ভুলগুলো কিন্তু আপনারা করেন। আবার মত আর মতো এরকম কিন্তু আছে, মত মতো। মত মানে কি? এই মত হলো অভিমত, এই মত শব্দের অর্থ হলো অভিমত। আর মত তয়কার্ত মত, এর অর্থ কি? এই মত মানে সদৃশ, একজনের মতো আরেকজন দেখতে, সদৃশ। তাহলে দেখেন এই মত কথাটা মানে কি? অভিমতের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর মত তয়কার্ত, যখনই আমরা মত বলবো তখন কোনো কিছু সদৃশ মানে একটার মতো দেখতে আর একটা, সেক্ষেত্রে আমরা এই মত তয় ওকার দিব আমরা। ঠিক আছে? আবার অনেকে দেখবেন, যেমন অনেকে কি করে বলে যে শুভ কামনা রইল। অনেকে দেখবেন ফেসবুকে কমেন্ট লেখে, একজনকে অভিনন্দন জানায়, কি লেখে? এভাবে লেখে, শুভ কামনা রইল, রইল, এভাবে লেখে, শুভ কামনা রইল। অনেকে দেখবেন ফেসবুকে এভাবে লেখে, শুভ কামনা রইল। আসলে রইল না, হবে কি? শুভ কামনা রইল। কথাটা লিখতে হবে শুভ কামনা, র রস্যই লয়কার লো, রইল, শুভ কামনা রইল। তার মানে এটা ভুল, রইল হবে না, হবে কি? রইল। হয়ে গেল। এরপরে দেখেন,
এল আর এলো, এই যে আমরা লিখি এল, সরেল আর এল, এই এল মানে কি ইংরেজি এল, আর এলো এ লয়কারলো এলো, তা এই এলো মানে কি, এই এলো মানে সে বাড়িতে এলো। তা অনেকে আমরা ভুলবশত কি লিখি, যেমন সে আজ এল, আমরা এল লিখে ফেলি, এটা কিন্তু ভুল হবে। কি সে আজ এলো, এ লয়কার লই কিন্তু দিব, সে আজ এলো। এই ছোটখাটো ভুলগুলো কিন্তু আমরা করে থাকি, বিশেষ করে বিসিএস লিখিত পরীক্ষা, নন কাটা লিখিত পরীক্ষা এবং বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষার বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে এই ছোটখাটো ভুলগুলো দেয়া থাকে। আমরা অনেকে এই ভুলগুলো কিন্তু ধরতে পারি না, তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখবেন একটু। এরপরে আমরা চলে যাই আর একটা, আমাকে অনেকে প্রশ্ন করে 88 নম্বর নিয়মটা দেখেন, অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষাটা কি, এটা একটু খেয়াল রাখবেন। অ্যাটেস্টেড অনেকে প্রশ্ন করেন আমার কাছে যে স্যার অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষাটা কি, এর বাংলা পরিভাষাটা হলো সত্যায়িত। সত্যায়িত, তাহলে অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষাটা হলো সত্যায়িত। অপশনে যদি সত্যায়িত না থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যায়িত টিক দিয়ে আসবো। এটা হলো অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা হলো সত্যায়িত, মনে থাকে যেন। এরপরে আমরা নিয়মে চলে যাই। আচ্ছা, এরপরে চমৎকার একটা নিয়ম আপনাদের এখন শিখাবো, যে নিয়মটা আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি লিখতে গেলে। যেমন খ্রিস্ট খ্রিস্টান, 90 নম্বর নিয়মটা ক্যারিয়ার প্লাস বই 100 পৃষ্ঠায় আছে। 90 নম্বর নিয়মটা দেখেন, খ্রিস্ট, ভালো করে খেয়াল রাখেন, খ্রিস্ট বানানটা দেখেন, এই খ্রিস্ট বানানটা কিন্তু মূর্ধন্য দিয়ে লিখবেন। তেমনি খ্রিস্টান বানানটা, অবশ্যই খ্রিস্টান বানানটা এই মূর্ধন্য দিয়ে লিখবেন, খ্রিস্ট খ্রিস্টান। তারপর খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ দেখেন সবগুলাই কিন্তু মূর্ধন্য। তারপর হলো খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্ম। তারপর খ্রিস্টীয়, খ্রিস্টীয়, খ্রিস্টীয়। এরপর হলো খ্রিস্টপূর্ব, খ্রিস্ট পূর্ব, খ্রিস্টাব্দ। আচ্ছা দেখেন এই বানানগুলো কিন্তু অহরহ ভুল থাকে, বাজারে বইগুলোতে দেখবেন অধিকাংশ এই বানানগুলো ভুল দেওয়া থাকে। তাহলে এখানে খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টাব্দ, খ্রিস্ট ধর্ম, খ্রিস্টীয়, খ্রিস্টপূর্ব, এই বানানগুলো প্রত্যেকটা কিন্তু দেখেন রস্বইকার, প্রথম বর্ণের রস্বইকার, খেয়াল রাখবেন প্রথম বর্ণের সবগুলোই কি রস্বইকার, এবং এই বানানে প্রত্যেকটাই মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে। এই বানানগুলো কখনো আমরা দন্ত স ব্যবহার করতে পারবো না, তাহলে সেটা আমাদের ভুল হয়ে যাবে। আমরা এই বানানগুলো যখন লিখব এখন থেকে, এগুলা যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে বানানগুলো, সুতরাং আমরা যখনই লিখিত হোক আর প্রিলি হোক, আপনি খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টাব্দ, খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট, খ্রিস্টপূর্ব, এই বানানগুলো সব মূর্ধন্য ষ দিয়ে লিখবেন। প্রত্যেকটা বানানে কি করবেন, মূর্ধন্য ষ দিয়ে লিখবেন। গুড। এরপরে আমরা নিয়মটা চলে যাব। অনেকে সঠিক আর ঠিক এই দুইটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার কোনটা কারেক্ট, যেমন সঠিক আর ঠিক, সঠিক আর একটা কি ঠিক। অনেকে শিখায় যে সঠিক ভুল ঠিক কারেক্ট, আমি বলি দুটোটাই ঠিক। বাংলা একাডেমি আধুনিক ডিকশনারি আপনি খুলে দেখবেন, এই ঠিক শব্দটাও কারেক্ট আর সঠিক শব্দটাও কি কারেক্ট, এই দুটোটাই আমাদের চলে। সুতরাং এই সঠিক দ্বারাও ঠিক, ঠিক দ্বারাই সঠিক, এই ঠিক বানানটাও কারেক্ট, সঠিক বানানটাও কি কারেক্ট। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক অভিধান। এরপরে আমরা এখানে ক্যারিয়ার প্লাস বইয়ে গুরুত্বপূর্ণ কিছু বানান সতর্কতা আছে 101 নম্বর পৃষ্ঠায়, এই বানানগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এরপর আছে 103 নম্বর পৃষ্ঠায় আছে গুরুত্বপূর্ণ শুদ্ধ শব্দের তালিকা, এগুলো আপনারা পড়ে নেবেন নিজেরা। আমি কঠিন যে নিয়মগুলো আবার একটু শিখিয়ে দিচ্ছি। প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা একটু এখন দেখব যে প্রয়োগ অপপ্রয়োগগুলো একটু খেয়াল করেন। পৃষ্ঠা নম্বর 137, প্রয়োগ অপপ্রয়োগ, মানে শব্দের শুদ্ধ
বা ঠিক ব্যবহারের নাম হলো প্রয়োগ। আর যে সকল শব্দ ভুল কিন্তু আমরা সেগুলো প্রতিনিয়ত ব্যবহার করি মনের অজান্তে বা ইচ্ছায়, সেগুলোকে বলা হয় অপপ্রয়োগ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ অপপ্রয়োগ একটু দেখব, কঠিনগুলোই দেখব। আমরা বলি ইদানিংকালে করোনা বেড়ে গেছে, আমরা এরকম বাক্য শুদ্ধিকরণে আসবে ইদানিংকালে করোনা বেড়ে গেছে, এরকম একটা বাক্য দিয়ে দিবে। এই বাক্যটাকে বিশেষ লিখিত পরীক্ষা আপনাকে কারেক্ট করে লিখতে হবে, অথবা এটা প্রিলিমিনারি পরীক্ষায় 4টা অপশন দিতে পারে, প্রাইমারি হোক আর সেটা যে কোনো চাকরি পরীক্ষা হোক। এখানে কিন্তু ইদানিং কালে হবে না, এটা কিন্তু বাক্যটা অপপ্রয়োগ। শুদ্ধ হবে কি ইদানিং। আপনি কি লিখতে পারবেন ইদানিং, তার অর্থটা হবে ইদানিং করোনা, ইদানিং করোনা বেড়ে গেছে, ইদানিং করোনা বেড়ে গেছে। তাহলে হলো কি ইদানিং করোনা বেড়ে গেছে, তাহলে ইদানিং কালে করোনা বেড়ে গেছে বলতে পারবো না, আমরা বলবো ইদানিং করোনা বেড়ে গেছে। ইদানিং কালে ব্যবহার করব না, এর পরিবর্তে আমরা শুধু ইদানিং শব্দটা ব্যবহার করব। এরপরে আমরা যদি দেখি ভাষাভাষী একটা শব্দ আমরা অহরহ ব্যবহার করি, এবং বেরিবাদ। দেখেন এই শব্দটা আমরা দেখি বেরিবাদ, এই যে বেরিবাদ কথাটা আমরা ব্যবহার করি, বলি কি দেখেন একটা বাক্য এরকম দিয়ে দেয়, বেরিবাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে, গ্রাম প্লাবিত হয়েছে। কথাটা কি বেরিবাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এই বাক্যটা কারেক্ট করেন তো, বাক্যটা কি ঠিক আছে বলেন তো? মিডিয়ায় লেখে বেরিবাদ বেরিবাদ ভেঙে বেরিবাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে, এরকম লেখা থাকে। এই বেরিবাদ কিন্তু ভুল হবে, কি যদি বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে, কারণ বাঁধ যদি বলি এই বাঁধ দ্বারাই কিন্তু কি বুঝে, বাঁধ কাকে বলে, যার চারপাশে বেরি দেওয়া হয়, বেরি দেওয়া হয় সেটাকেই বাঁধ বলে। সুতরাং আপনি এই বাঁধের সাথে আবার বেরি যুক্ত করবেন কেন? এই বাঁধের সাথে যদি আবার পুনরায় বেরি যুক্ত করেন তাহলে অপপ্রয়োগ হয়ে যাবে। এই জন্য এটা বলো বেরিবাঁধ ভেঙে গ্রাম 10 গ্রাম প্লাবিত হয়েছে। অনেক সময় মিডিয়ায় বলে যে উপকূলীয় এলাকায় বেরিবাঁধ ভেঙে 1000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এই বেরিবাদ কথাটা ব্যবহার করা যাবে না, মিডিয়া অহরহ এই কথাটা ব্যবহার করে, এটা অপপ্রয়োগ। কেন বাঁধ বললেই তো হয়। এই বাক্যটা কারেক্ট হবে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। তাই সুতরাং আমরা বেরিবাদ কথাটা বেরিবাদ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে এরকম বলতে পারবো না, আমরা বলবো বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। হয়ে গেল। এরপরে দেখেন আমরা অনেক সময় বলি ভাষাভাষী, এই কথাটা অহরহ আমরা ব্যবহার করি, বিশেষ লিখিত রিটেন পরীক্ষা এগুলো আসে। যেমন আমরা বলি যে বাংলা, মিডিয়া কিন্তু এই কথাগুলো বলে যে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ, বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ, এই বাক্যটা লেখে, এরকম একটা বাক্য দিয়ে দিবে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ, লিখিত পরীক্ষায় দিয়ে দিবে। আসলে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ এই বাক্যটা কিন্তু অপপ্রয়োগ। এই বাক্যটা শুদ্ধ হবে বাংলা ভাষা অথবা ভাষী অঞ্চলের মানুষ। আপনি লিখতে পারবেন বাক্যটা কারেক্ট করে যে বাংলা ভাষা অঞ্চলের মানুষ, নতুবা আপনি লিখবেন যে বাংলা ভাষী অঞ্চলের মানুষ। তেমনি হিন্দি ভাষী অঞ্চলের মানুষ অথবা হিন্দি ভাষা অঞ্চলের মানুষ। আপনি একসাথে ভাষাভাষী কথাটা ব্যবহার করলে অপপ্রয়োগ হয়ে যাবে বাক্য। হ্যাঁ, দেয়াল রুবেল বলছে হলুদ সাংবাদিকতা বলে, গুড। হলুদ সাংবাদিক যারা করে তারা এগুলো করে,
গুড, বাংলা অনামিকা রাজিয়া বলছে বাংলা ভাষা অঞ্চলের মানুষ, গুড। এরপরে দেখেন অপপ্রয়োগের আরেকটা বিষয় খেয়াল করেন। যদি আরেকটা দেখেন, কোথায় আমরা আমন্ত্রণ কথাটা ব্যবহার করব, কোথায় আমরা নিমন্ত্রণ কথাটা ব্যবহার করব। আমন্ত্রণ বানানো কারেক্ট, নিমন্ত্রণ বানানটাও কারেক্ট। এই আমন্ত্রণ কথাটা ব্যবহার করব আমরা মানে হালকা খাবারের জন্য। আপনি কাউকে যদি দাওয়াত দেন, আমরা বলি চলো তো টিএসসিতে আজকে একটা টি পার্টি করি। তা মনে করেন যে আপনাকে যদি বলে যে বন্ধু আজ তোকে টিএসসিতে আমন্ত্রণ জানানো হলো, বা আজ তোমাকে আমার বাসায় আমন্ত্রণ জানানো হলো। আমন্ত্রণ কথাটা হালকা চা কফি পানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর নিমন্ত্রণ কথাটা ভোজের ক্ষেত্রে, অর্থাৎ বিয়ের অনুষ্ঠান, এইসব ক্ষেত্রে সাধারণত ভারী খাবার খাওয়া হয়। আপনাকে যদি কোনো বন্ধু বলে যে তো আমাকে তো বিয়ের নিমন্ত্রণ দেয়, তাহলে আপনি বুঝবেন যে এই বিয়েতে পোলাও মাংস রোস্ট আপনাকে খাওয়াবে। আর যদি বন্ধু বলে আমার বিয়েতে তোমার আমন্ত্রণ রইল, তাহলে বুঝতে হবে বন্ধু আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছে কিন্তু আপনাকে ভারী খাবার খাওয়াবে না, আপনাকে সে এক কাপ চা অথবা কফি খাওয়াই বলবে ইউ ক্যান গো। বুঝছেন? তার মানে আমন্ত্রণ কথাটা আপনি ব্যবহার করবেন কোন ক্ষেত্রে? হালকা চা হালকা চা অথবা কফি এর দাওয়াত দিবে, হালকা চা কফির দাওয়াত, এক্ষেত্রে আপনি আমন্ত্রণ। আর নিমন্ত্রণ কথাটা কোথায়? নিমন্ত্রণ হলো ভোজ, মানে এখানে ভোজ হবে, ভোজের ক্ষেত্রে অর্থাৎ বিয়ের। তাহলে বিয়ের কার্ড যখন লিখবেন সাবধান লিখতে হবে আপনি বিয়েতে আমন্ত্রিত, আপনি বিয়েতে নিমন্ত্রিত। বলা যাবে না যে আপনি উক্ত বিয়েতে আমন্ত্রিত। আমন্ত্রিত কথাটা বলা যাবে না। বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে ভোজের ক্ষেত্রে আপনি অবশ্যই নিমন্ত্রণ কথাটা ব্যবহার করবেন। আর হালকা চা কফি বিস্কিটের যদি দাওয়াত দেন, আইসক্রিম খাওয়ান, সেক্ষেত্রে আপনি আমন্ত্রণ কথাটি ব্যবহার করবেন। হ্যাঁ, জল খাবারে আমন্ত্রণ, গুড গুড। হ্যাঁ, পিৎজা হালকা খাবার দিল আমন্ত্রণ হবে। আপনি পিৎজা খাওয়ান হালকা খাবারের ক্ষেত্রে আমন্ত্রণ। যেমন একটা অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে সাধারণত আমন্ত্রণ জানানো হয়। দেখা যায় উক্ত অনুষ্ঠানে এক পিস জিলাপি ধরাই দেয়, একটা সিঙ্গারা ধরাই দেয়, ছোট্ট একটা প্যাকেট ধরাই দেয়। এক্ষেত্রে সাধারণত এটা আমন্ত্রণই। আর নিমন্ত্রণ মানে মনে করবেন গরু খাসি মুরগি, মানে বিয়ের রাজকীয় খাবার, সেক্ষেত্রে নিমন্ত্রণ। তাহলে আমরা আরেকটা নিয়ম আমরা শিখে ফেললাম। এরপরে দেখেন আমরা অহরহ 138 নম্বর পৃষ্ঠায় দেখেন এখানে সমৃদ্ধশালী আর সমৃদ্ধিশালী এই দুইটা বানান নিয়ে একটু সমস্যা আমাদের। দেখেন সমৃদ্ধশালী আর একটা হলো সমৃদ্ধিশালী। এই দুইটা আমরা অহরহ কিন্তু সমৃদ্ধশালী শব্দটা ব্যবহার করি, এটা ভুল। কারেক্ট কোনটা? সমৃদ্ধিশালী। আমরা সমৃদ্ধশালী ব্যবহার করব না, এর পরিবর্তে ব্যবহার করব সমৃদ্ধিশালী। কারণ এই সমৃদ্ধ নিজেই একটা অ্যাডজেক্টিভ, এর সাথে পুনরায় যদি আবার শালী যুক্ত করেন তাহলে এটা অপপ্রয়োগ হয়ে যাবে। সুতরাং বলতে হবে সমৃদ্ধিশালী। বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ। বাক্য শুদ্ধিকরণ এরকম আসবে, বলবে যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ। পরীক্ষায় দিয়ে দিবে আপনাকে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, তাহলে বাক্যটা ভুল। আপনি কারেক্ট করে লিখবেন, লিখিত পরীক্ষায় বিসিএস লিখবেন যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ। এই যে দেখেন আমি এত ভালো বানান শিখাইলাম তারপরও পারতেছি না এদের। এই যে একজনে লিখছেন যারা দাওয়াত দেয় তারা অনেকে আমন্ত্রণ নিমন্ত্রণ ভালভাবে বুঝে না। এখানে ভাল হবে না, ভয়াকার ভাল লয়কার লো ভালো। আমি বারবার ভালো বানানটা শিখাই দেই, তারপর আপনারা ভালো বানানটা ভাল রাখেন। এই বাঙালিদের কবে আমি ভালো বানানটা শিখাবো বুঝতেছি না।
এরপরে দেখেন আবার কি বানানগুলো ভুল করেন, জন্ম জয়ন্তী, এইটা অপপ্রয়োগ মারাত্মক ভুল করেন। যেমন এই নজরুল জন্ম জয়ন্তী, অহরহ এভাবে লেখে নজরুল জন্ম জয়ন্তী, এটা অপপ্রয়োগ। তার প্রয়োগটা কি লিখতে হবে, নজরুল জয়ন্তী, নজরুল জয়ন্তী। কারণ জয়ন্তী বলতেই কিন্তু বোঝায় জন্মবার্ষিক, কিন্তু আপনি জন্ম এর সাথে আবার জয়ন্তী কথাটা ব্যবহার করলে অপপ্রয়োগ হয়ে যাবে। তা আপনি জন্ম জয়ন্তী বলবেন না, বলবেন শুধু জয়ন্তী। হয়ে গেল। এরকম একটা বাক্য দিবে, আপনি ঠিক করে এখানে লিখিত পরীক্ষা এভাবে লিখে দিবেন। এরপরে দেখেন অনেকে আমরা ইদানিং একটা বাক্য নিয়ে অনেক বিপদে আছি, সেটা হলো খাঁটি গরুর দুধ আর গরুর খাঁটি দুধ। একটু খেয়াল করেন, খাঁটি গরুর দুধ, আর একটা হলো গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ। আর একটি বাক্য হলো বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। আর একটা হলো গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট। একটু খেয়াল করেন, এই বাক্য কিন্তু সবই কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আধুনিক যে ব্যাকরণ আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাক্যই এখানে কারেক্ট। কারণ আপনি কিভাবে দেখেন, গরু হলো নাউন, নাউনের পূর্বে কি বসছে, খাঁটি অ্যাডজেক্টিভ, তার মানে খাঁটি গরুর দুধ, বাক্যটা কারেক্ট। আবার দেখেন গরুর খাঁটি দুধ, এটাও কিন্তু কারেক্ট। কিভাবে, এই দুধ হলো নাউন, নাউনের পূর্বে কি বসছে, খাঁটি। আবার বিরাট গরু ছাগল হাট, গরু ছাগল নাউন, নাউনের পূর্বে কি বসছে, বিরাট। আবার গরু ছাগলের বিরাট হাট, এটাও প্রবলেম নাই, হাট আছে, পূর্বে বিরাট শব্দটা ব্যবহার হয়েছে। সুতরাং এখানে সব বাক্যগুলোই কারেক্ট। কিন্তু আমাদের যদি চাকরির পরীক্ষায় প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে আসে, তখন আমাদের খেয়াল রাখতে হবে, বা বিশেষ লিখিত পরীক্ষায় যদি দেয় খাঁটি গরুর দুধ, এটা হবে, এটা কি কারেক্ট, শুদ্ধটা কি হবে, আপনি এটা ভুল ধরবেন, তখন এটা কারেক্ট আপনি লিখে ফেলবেন গরুর খাঁটি দুধ। আবার বিরাট গরু ছাগলের হাট, এটাও কিন্তু কারেক্ট, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, গরু ছাগলের বিরাট হাট, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মনে থাকে জানো। তাহলে বাক্য এরকম যদি পরীক্ষার হলে দেয়, আপনি কি করবেন, টিক দিবেন কোনটায়, গরু খাঁটি দুধ। একটা গরু যতই মানে ভালো হোক না কেন, তার দুধ যদি ভেজাল থাকে তাহলে কিন্তু প্রবলেম, এই জন্য বলতে হবে গরুর খাঁটি দুধ। আবার গরু ছাগলের বিরাট হাট, সাধারণত এটা আমরা ওই দৃষ্টিকোণ থেকে বলি, এই বিরাট গরু ছাগলের হাট, কারণ ওখানে বিরাট বিরাট গরু আর ছাগল থাকে না, সাধারণত ওখানে ছোট গরু ছাগলও থাকে, এজন্য আমাদের বলতে হবে গরু ছাগলের বিরাট হাট। তাহলে এই যে গরু ছাগলের বিরাট, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি বললাম এখানে প্রত্যেকটা বাক্যই কারেক্ট, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো গরু ছাগলের গরুর খাঁটি দুধ আর গরু ছাগলের বিরাট হাট। পরীক্ষা আসলে এই দুইটাতেই আপনারা টিক দিবেন। আর শুদ্ধ করে লিখতে যদি বলে, সেক্ষেত্রে আপনারা লিখবেন, এই বাক্যটা যদি দিয়ে দেয় কোনো লিখিত পরীক্ষায়, আপনি এভাবে কারেক্ট করে লিখবেন গরুর খাঁটি দুধ আর গরু ছাগলের বিরাট হাট। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। হয়ে গেল। এরপরে দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা একটু দেখি। আমরা অহরহ কনিষ্ঠতর, শ্রেষ্ঠতর এই শব্দগুলো ব্যবহার করি। এটা হলো ক্যারিয়ার প্লাস বই 138 নম্বর পৃষ্ঠায় আছে, কনিষ্ঠতর, কনিষ্ঠতম, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, এই শব্দগুলো ব্যবহার করি। এই কনিষ্ঠতর, শ্রেষ্ঠতর, যেমন কনিষ্ঠ, কনিষ্ঠতর, শ্রেষ্ঠতম, এগুলো আমরা ব্যবহার করব না, এর পরিবর্তে ব্যবহার করব শুধু কনিষ্ঠ, ব্যবহার করব শুধু শ্রেষ্ঠ। ঠিক আছে, আমরা এই যে তর, তম, এগুলো যুক্ত করব না, আমরা এগুলো ব্যবহার করব না, এর পরিবর্তে ব্যবহার করব
কনিষ্ঠতরের জায়গায় ব্যবহার করব কনিষ্ঠ, শ্রেষ্ঠতমর পরিবর্তে আমরা ব্যবহার করব শ্রেষ্ঠ। এরপরে আমরা একটু যদি দেখি, অহরহ আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, আমরা কোনো বিভিন্ন রেস্টুরেন্ট, পাবলিক বাস, রেল স্টেশন, ট্রেন, এই সব ক্ষেত্রে আমরা অহরহ লেখা দেখি ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ, এই কথাগুলো আমরা দেখি। আবার অনেক জায়গায় লেখা দেখি ইদানিং ধূমপান মারা ধয় রস্যকার মারা শুরু করছে, ধূমপান নিষেধ। এরকম আমরা বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন রেস্টুরেন্টে লেখা দেখি। তাহলে এটাও ভুল, এ বাক্যটাও ভুল। স্মোকিং ইজ প্রোহাইবিটেড, এর বাংলা হবে ধূমপান করা নিষেধ। কি হবে? ধূমপান করা নিষেধ। অথবা আপনি ব্যবহার করতে পারবেন যে ধূমপান নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ। আপনি এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে স্মোকিং ইজ প্রোহাইবিটেড, এর বাংলা আপনি কি ব্যবহার করবেন? ধূমপান করা নিষেধ অথবা ধূমপান নিষিদ্ধ। কখনোই আপনি বলবেন না যে ধূমপান নিষেধ অথবা ধয় রস্যকার ধূমপান নিষেধ, এই দুইটা বাক্য ভুল। আশা করি বুঝতে পেরেছেন সবাই। হয়ে গেল। এগুলো কিন্তু আমরা মনের অজান্তে অ্যাভেলেবেল ভুল করি, এগুলো কিন্তু হবে না, এগুলোই কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ। এরপরে দেখেন চমৎকার চমৎকার নিয়মগুলা ক্যারিয়ার প্লাস বইয়ে কিন্তু দেয়া আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। আশা করি অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেন, অনেকে নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ আছেন, তাদের জন্য এই বইটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট। আমি যেভাবে লেকচার দিই বিসিএস কনফিডেন্সে, যেভাবে আমি লেকচার দিই হুবহু লেকচারগুলোই আমি আমার বইয়ে তুলে দিয়েছি। এরপরে আমরা অনেকেই ব্যবহার করি ইতিমধ্যে, এটা ইতিমধ্যে, এই বানানটা। আর একটা কি ব্যবহার করি আমরা? ইতিপূর্বে, ইতিপূর্বে, এই শব্দ আমরা অ্যাভেলেবেল আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে ইতিমধ্যে হবে কি? ই রস্যই তয়কার তো, ইতোমধ্যে, এটা কারেক্ট। আর ইতিপূর্বে এটা হলো বিসর্গ যুক্ত করে দিব আমরা, ইতোপূর্বে, রস্যই ত বিসর্গ পূর্বে। তাহলে দেখেন এটাও ভুল, এটাও ভুল। আমরা ইতোমধ্যে বানানটা ইতিমধ্যে হবে না, হবে রস্যই তয় ওকার দিবেন ইতোমধ্যে। আর ইতিপূর্বে এই বানানটাও ভুল, হবে রস্যই ত বিসর্গ ইতোপূর্বে। এই বানান দুইটা কিন্তু অনেক প্রিলিমিনারি পরীক্ষা আসে এবং লিখিত অংশ আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এই ভুলটা যেন আর না হয়। এরপরে আমরা যেটা শিখব সুস্বাগত, আমরা অহরহ ব্যবহার করি। দেখেন সুস্বাগত, এই শব্দটা ব্যবহার করি সুস্বাগত, এটাও বানানটা কিন্তু ভুল। কারণ স্বাগত হলো কি? সুযোগ আগত, এটা একটা সন্ধি গঠিত শব্দ, সমান সমান স্বাগত। তাহলে এই সু একবার যুক্ত করেছি, এর সাথে যদি পুনরায় আবার যদি আমরা সুযুক্ত করি, একটা উপসর্গ যুক্ত করি, তাহলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। সুতরাং বলা যাবে না সুস্বাগত, সুস্বাগত, আমাদের ব্যবহার করতে হবে স্বাগত। ক্লিয়ার? গুড। ক্যারিয়ার প্লাস বই বিসিএস লিখিত পরীক্ষায় 60% কভার দিবে। এই ক্যারিয়ার প্লাস বইয়ে কিন্তু আপনি রচনা পাবেন না, ভাব সম্প্রসারণ পাবেন না, প্রতিবেদন পাবেন না, অর্থাৎ লিখিত যেগুলো আছে রচনা টাইপের এগুলো এই বইয়ে নাই। কিন্তু আপনি সাহিত্যের ক্ষেত্রে 30 নম্বর পাবেন, আপনি সাহিত্যের এবং ব্যাকরণের 30 নম্বর, এগুলো আপনি সবই পাবেন। বিশেষ করে বানানগুলা, বাক্য শুদ্ধিকরণ, এগুলা অনেক বেশি বেশি দেয়া, যা বাজারে অন্যান্য বইয়ের চেয়ে খুবই কিন্তু অনেক বেশি, যেহেতু বইটা 1024 পৃষ্ঠার একটা বই। আচ্ছা, এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখাবো, যে নিয়মটা আমরা সচরাচর ভুল করি। দেখেন শ্রদ্ধাস্পদেষু, মনোযোগ দিয়া এই নিয়মটা দেখবেন।
শ্রদ্ধাস্পদ এসু, কল্যাণী এসু, কল্যাণী এসু, কল্যাণী এসু। এরপর হলো সুজনেশু, সুজনেশু, সুজনেশু। এইগুলো একটু খেয়াল করেন। এই যে শ্রদ্ধাস্পদেশু, এটা হলো এখানে কি এ আর এখানে কি রস্যকার, এগুলো সব হলো পুংলিঙ্গ। এই শ্রদ্ধাস্পদেশু, কল্যাণী এসু, প্রত্যেকটা দেখেন এ বিভক্তি আছে আর রস্যকার আছে, প্রত্যেকটা এ বিভক্তি আছে রস্যকার আছে। তাহলে এ বিভক্তি এবং রস্যকার যদি থাকে, এগুলো সবই কি, এগুলো হলো পুংলিঙ্গ মানে পুরুষবাচক। পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ, কিন্তু এগুলো দেখতে মনে হয় কিন্তু স্ত্রীবাচক শব্দ, কিন্তু এগুলো সবই কিন্তু কি পুরুষবাচক শব্দ। তাহলে এগুলার স্ত্রীবাচক কি হবে, এগুলো সবই পুংলিঙ্গ, স্ত্রীবাচক হবে শ্রদ্ধাস্পদাশু। দেখেন এখানে দয় আকার এবং দন্তস্বর রস্যকার হয়ে যাবে, শ্রদ্ধাস্পদাশু। আবার এই কল্যাণী এসু, এটা কি হয়ে যাবে কল্যাণী আশু, কল্যাণী আশু, তখন দন্তস্বর হয়ে যাবে। আবার সুজনেশু হয়ে যাবে সুজনেশু। আচ্ছা সুজনেশু এটা দরকার না, সুজনাশু, সুজনাশু, সুজনাশু। দেখেন তাহলে এগুলো দেখেন, এগুলো মনে রাখবেন, দাশু দয়াকার দা দন্তস্বর রস্যকার, এগুলো সবই হবে কি স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। চমৎকার একটা নিয়ম, এগুলো কিন্তু আমাদের ভুল হতে পারে, লিঙ্গজনিত অপপ্রয়োগ হতে পারে। যেমন এই যে শ্রদ্ধাস্পদ দেশু, একার আর মূর্ধন্যস্বর রস্যকার যদি থাকে, এ বিভক্তি একার আর মূর্ধন্যস্বর রস্যকার যদি থাকে, মনে করবেন ওটাই হবে পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে শ্রদ্ধাস্পদ দেশু, কল্যাণী এসু, সুজনেশু, কল্যাণবর এসু, এগুলো ব্যবহার হবে। আর স্ত্রীবাচক এর ক্ষেত্রে হবে শ্রদ্ধাস্পদ দাশু, সেক্ষেত্রে দয়কারা দা দন্তস্বর রস্যকার দাশু, কল্যাণী আশু, সুজনাশু। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবেন। নিয়মটা হলো 26, ক্যারিয়ার প্লাস বই 139 নম্বর পৃষ্ঠায় 26 নম্বর। এগুলো কিন্তু আমরা মনের অজান্তে কিন্তু অনেক সময় ভুল করে ফেলি, এই ভুলগুলো যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আর একটা জিনিস দেখেন, অহরহ ইদানিং এই জিনিসটা দেখেন, জন্মবার্ষিক, জন্মবার্ষিকী, তারপর দেখেন মৃত্যু বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, বিবাহ বার্ষিকী, বিবাহ বার্ষিকী। দেখেন এগুলো কিন্তু ভুল না, এগুলো কিন্তু ডিকশনারিতে দেয়া আছে, নবম দশম শ্রেণীর বোর্ড বই 2021-এও দেয়া আছে, এগুলো কারেক্ট। কিন্তু যখন আপনার বাক্য শুদ্ধিকরণ অথবা বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে চাকরি নিয়োগ পরীক্ষা আসবে, সেক্ষেত্রে আপনি এর পরিবর্তে লিখবেন জন্ম বার্ষিক, এটাই টিক দিয়ে আসবেন। তারপর হলো মৃত্যু বার্ষিক, এখানে টিক দিবেন। বিবাহ বার্ষিক, বিবাহ বার্ষিক, এখানে টিক দিবেন। আবার বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। ডিকশনারি যদি খুলে দেখেন, জন্মবার্ষিকী এ বানানটাও কারেক্ট, জন্মবার্ষিক এটাও কারেক্ট, মৃত্যুবার্ষিকী এটাও কারেক্ট, মৃত্যুবার্ষিক এটাও কারেক্ট, বিবাহ বার্ষিকীও কারেক্ট, বিবাহ বার্ষিকও কারেক্ট। কিন্তু যখন আপনার চাকরি নিয়োগ পরীক্ষায় আপনি বানান শুদ্ধিকরণ অথবা বাক্য শুদ্ধিকরণ আসবে, সেক্ষেত্রে আপনি এটাকে অপপ্রয়োগ ধরবেন, এই জন্মবার্ষিক আপনি কারেক্ট ধরবেন। কারণ দেখেন জন্ম বার্ষিক, বার্ষিক মানে কি যেটা বছরে একবার আসে ফিরে, সেটাকে আমরা বার্ষিক বলি। তার সাথে যদি আমরা অতিরিক্ত এই কয় দীর্ঘিকারে কি প্রত্যয় যুক্ত করি, সেক্ষেত্রে অপপ্রয়োগ হয়ে যেতে পারে। এর জন্য আমরা পরীক্ষার হলে টিক দেব জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, বিবাহ বার্ষিকের ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হয়ে গেল। এরপরে আমরা আর একটা দেখব দরিদ্র আর দারিদ্র, এটা অনেক চাকরি নিয়োগ পরীক্ষা আসে।
দরিদ্র আর দারিদ্র, খেয়াল করেন দরিদ্র আর দারিদ্র, এই হলো দরিদ্র, দেখেন দরিদ্র আর একটা কি দারিদ্র, এই জিনিসটা খেয়াল করেন, দরিদ্র আর একটা কি দারিদ্র, এটাও কারেক্ট এটাও কারেক্ট। এই দারিদ্র বানানে অবশ্যই এই দয়রার ফালা এখানে এখানে একটা জ ফালা দিবেন, এ হলো দারিদ্র বানানটা। তাহলে এই দারিদ্র হলো নাউন আর দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, এই দরিদ্র হলো অ্যাডজেক্টিভ আর দারিদ্র হলো নাউন, দুটোটাই কারেক্ট। এখন দেখেন এই অনেকে আমরা এই দারিদ্র শব্দটাকে লিখে ফেলি ভুলে দারিদ্রতা অনেকে বলি, কারণ তা হলো একটা নাউন বাচক প্রত্যয়, তা হলো নাউন বাচক প্রত্যয়। সুতরাং দারিদ্র তো এমনিতেই নাউন, তার সাথে যদি আপনি নাউন বাচক প্রত্যয় তা যুক্ত করেন তাহলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? অপপ্রয়োগ হয়ে যাবে। আপনি দারিদ্রতা ব্যবহার করতে পারবেন না, কিন্তু এখানে আছে দরিদ্র, এই দরিদ্র শব্দটার সাথে যদি তা প্রত্যয় যুক্ত করেন তাহলে হয়ে যাবে দরিদ্রতা, তাহলে এটা কারেক্ট, তখন এটা নাউন হয়ে যাবে। এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে দরিদ্রতা, দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, এর সাথে যখন তা বিশেষ্যবাচক প্রত্যয় যুক্ত করলাম তখন সেটি নাউন হয়ে গেল। তাহলে দরিদ্রতা এটাও কারেক্ট, দারিদ্র এটাও কারেক্ট, দরিদ্র এটাও কারেক্ট, কিন্তু আমরা দারিদ্রতা বলতে পারবো না, কারণ দারিদ্র নিজেই একটা নাউন, এর সাথে যদি আপনার নাউন বাচক তা প্রত্যয় যুক্ত করি তাহলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে আমাদের। গুড, আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। এরপরে আমরা যদি দেখি বৈদেহী আর বিদেহী, বৈদেহী, বইকার বই দয়কার দিয়ে হয় রসিকার, বৈদেহী আর একটা হলো বিদেহী, বৈদেহী আর একটা হলো বিদেহী। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে অহরহ ফেসবুকে দেখি, বিভিন্ন পত্রিকায় দেখি লেখা থাকে যে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার বৈদেহী আত্মার শান্তি কামনা করছি, আবার হয় রসিকেরও দিয়ে লেখে। এইগুলো একটাও বানান ঠিক নাই, সবগুলাই ভুল। তাহলে এর পরিবর্তে লিখতে হবে বিদেহ, বয়রসিকারে বি দয়াকারে দে হ, বিদেহ লিখবেন। বলতে হবে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। কি ব্যবহার করবেন? তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি, মনে থাকে যেন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লক্ষ্য। কেরিয়ার প্লাস বইয়ের সূত্র নম্বর 35, 139 নম্বর পৃষ্ঠা কি লেখা আছে? লক্ষ্য। এটাও আমরা অনেকে ভুল করি, লক্ষ্য, আর এটা কি কোন জায়গায় আমরা জফালা দিব আর কোন ক্ষেত্রে আমরা জফালা দিব না? লক্ষ্যর ক্ষেত্রে। এই লক্ষ্য যদি সংখ্যা বোঝায়, যেমন আমার 1 লক্ষ টাকা দরকার, যে 1 লক্ষ টাকা, কি বললাম আমরা? 1 লক্ষ টাকা। এক্ষেত্রে আমরা কিন্তু এই লক্ষ্য কথাটায় কোনো জফালা হবে না। আবার এই লক্ষ্য মানে নজর, দৃষ্টি বা খেয়ালের ক্ষেত্রে যদি ব্যবহার করি, যেমন মেয়েটির প্রতি লক্ষ্য রেখো, মেয়েটির দিকে লক্ষ্য রেখো। তাহলে দেখেন, একটা হলো এই লক্ষ্য শব্দটা আমরা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং নজর, দৃষ্টি বা খেয়াল রাখার ক্ষেত্রে আমরা এই লক্ষ্য কথাটা ব্যবহার করব। আর এই লক্ষ্য কথাটা টার্গেট, আমরা টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন সরকারের প্রধান লক্ষ্য হলো দারিদ্র বিমোচন করা, সরকারের প্রধান লক্ষ্য
প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য দূর করা। দারিদ্র্য দূর করা মনে থাকে জানো। তাহলে লক্ষ্য হলো ক্ষিয়তে জফলা হলো একমাত্র টার্গেট। টার্গেটের ক্ষেত্রে আপনি লক্ষ্য কথাটা ব্যবহার করবেন, আর এখানে জফলা থাকবে। আর শুধু লক্ষ্য যেখানে জফলা থাকবে না সেটা শুধু সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবেন, আর নজর দৃষ্টি খেয়ালের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে বিষয়টা শিখব, আমরা 10 মিনিট ক্লাস নিব, 10 মিনিট পরে ক্লাস শেষ করে দিব, নো টেনশন আপনাদের। এরপরে আমরা শিখব জাতীয়করণ কথাটা নিয়ে। আমরা অহরহ জাতীয়করণ কথাটা ব্যবহার করি। কি বাক্য পরীক্ষায়, লিখিত পরীক্ষায় বিশেষ দিতে পারে। যেমন বিশেষ লিখিত পরীক্ষা এভাবে দিল, বেসরকারি কলেজগুলো জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণ করা হয়েছে, এই ধরনের বাক্য অহরহ কিন্তু আমরা দেখি যে বেসরকারি কলেজগুলো জাতীয়করণ করা হয়েছে। এগুলো কিন্তু মিডিয়া কিন্তু অহরহ কিন্তু বলে, আসলে এগুলো কিন্তু কখনোই জাতীয়করণ করা হয়নি, হয়েছে সরকারিকরণ। তাহলে এই কারেক্ট বাক্যটা, এই বাক্যটা ঠিক করে লিখবেন। কিভাবে কারেক্ট বাক্য হবে বলতে হবে, বেসরকারি কলেজগুলো সরকারিকরণ করা হয়েছে। সরকারিকরণ করা হয়েছে। সরকারিকরণ করা হয়েছে। তাহলে এটা অপপ্রয়োগ, এটা হলো প্রয়োগ। বুঝতে পেরেছেন? বাজারে বইয়ে দেখবেন এতগুলো দেয় না, কিন্তু এই সূত্রগুলো দেয় না, তারা সহজ সহজ নিয়মগুলো দিয়ে দেয়, কিন্তু ওই নিয়মগুলো আদৌ পরীক্ষায় আসে না। এরপরে আমরা যদি দেখি, অহরহ বলে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। কি বলে? আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ফেসবুকে এই পাম মারে অনেকে। কি করে? যদি কোনো পাতি নেতা হয় বা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়, তাহলে তার চামচারা তাকে খুশি করার জন্য বলে কি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার সুস্বাস্থ্য, আপনার সুস্বাস্থ্য কামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এরকম কিন্তু আমরা বলি। তাহলে এই বাক্যটাও কিন্তু অপপ্রয়োগ, মানে ভুল। এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করব? আমরা লিখব আপনার স্বাস্থ্য কামনা করছি। আপনার স্বাস্থ্য কামনা করছি। এই স্বাস্থ্য দ্বারাই পুরো বাক্যটা অর্থ হয়ে যায়। এর সাথে আবার সু উপসর্গ যুক্ত করলে অপপ্রয়োগ হয়ে যাবে। সুতরাং লিখতে হবে আপনার স্বাস্থ্য কামনা করছি, বলা যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এটা ব্যবহার করা যাবে না। এরপরে দেখেন, সম্ভাবনা আর আশঙ্কা, এই দুইটার ব্যবহার দেখেন বিশেষ লিখিত পরীক্ষায় কাজে দিবে। সম্ভাবনা আর একটা হলো আশঙ্কা। সম্ভাবনা আর একটা কি? আশঙ্কা। এই সম্ভাবনা কথাটা ব্যবহার করবেন যে ভালো কিছু হতে পারে। ভালো কিছু হতে পারে বোঝালে সম্ভাবনা, মানে ভালো কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে সম্ভাবনা। আর আশঙ্কা মানে কি? আশঙ্কা মানে কোনো কাজের খারাপ ফল হতে পারে, এটা হবে কোনো কাজের খারাপ ফল হতে পারে, সেক্ষেত্রে আমরা আশঙ্কা শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? যেমন সম্ভাবনা ভালো কিছু হতে পারে, যেমন পাওনা টাকা আদায়ের
আশঙ্কা আছে, এই কথা বলা যাবে না, বলতে হবে পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা, পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে বলা যাবে না যে পাওনা টাকা আদায়ের আশঙ্কা আছে, তাহলে অপপ্রয়োগ হয়ে যাবে। আবার আশঙ্কা মানে কি, কোনো কাজের খারাপ ফল হতে পারে বুঝালে আশঙ্কা। যেমন বেপরোয়া গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই বাক্যটাই বিশেষ লিখিত পরীক্ষায় দিতে পারে। কি দিতে পারে? এরকম দিতে পারে, বেপরোয়া গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই বাক্যটা দেখলে আপনি দেখেন মনে হয় যেন চমৎকার একটা বাক্য। দেখেন লিখলাম কি, বেপরোয়া গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই কথাটা যদি আমরা বলি তাহলে এই বাক্যটা কিন্তু ভুল, কারণ এই সম্ভাবনা কথাটা ব্যবহার করব ভালো কিছু হতে পারে, কিন্তু এখানে তো বেপরোয়া গতিতে গাড়ি চালালে খারাপ কিছু হবে, সুতরাং এখানে সম্ভাবনা কথাটা হবে না। এর পরিবর্তে আপনি কারেকশন করে লিখবেন, বেপরোয়া গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাহলে কিন্তু বাক্যটা কি হলো? বেপরোয়া গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে লিখতে হবে। এইরকম বাক্যগুলা বিশেষ লিখিত পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। তাহলে হয়ে গেল আশঙ্কা আর সম্ভাবনা ব্যাপারটা। এরপরে আমরা আরেকটু দেখে কাল রাত আর কালো রাত। এবার দেখেন কাল রাত আর কালো রাত। কাল রাত আর একটা হলো কালো রাত। কাল রাত আর একটা কি? কালো রাত। এই কাল রাত আর কালো রাত, এই কালো রাত এর অর্থ হলো অন্ধকার রাত। অন্ধকার রাত। আর কাল রাত অর্থ অশুভ রাত। অশুভ রাত। যেমন 25শে মার্চ কালো রাত হবে না, হবে কাল রাত। যে 25শে মার্চ ভয়াল কাল রাত হবে, কারণ সেটা একটা অশুভ রাত ছিল। খেয়াল রাখবেন, কাল রাত মানে অশুভ রাত, আর কালো রাত মানে যে রাতটা অন্ধকার, সেটাকে বলা হয় অন্ধকার রাত। তাহলে বলা যাবে না যে 25শে মার্চ কালো রাত, এই কথাটা ব্যবহার করা যাবে না। মিডিয়া অহরহ এই কথাটা কিন্তু বলে, এই কথাটা বলা যাবে না। এরপরে আমরা দেখি কোথায় আমরা পড়া আর কোথায় পড়া শব্দটা ব্যবহার করব। কোথায় আমরা পড়া আর কোথায় আমরা পড়া ব্যবহার করব। কোথায় আমরা পড়া আর কোথায় পড়া ব্যবহার করব, দেখেন খেয়াল করেন। এই পরা শব্দটা শুধু পরিধান করা অর্থে ব্যবহার করব। পরিধান করা অর্থে, আমরা পরিধান করা অর্থে সবসময় পরা ব্যবহার করব। এছাড়া অন্য সকল যা আছে সেক্ষেত্রে আমরা আকার ব্যবহার করব। গুরুত্বপূর্ণ একটা নিয়ম। যেমন হাতে চুড়ি পরা, এক্ষেত্রে পরা হবে। শাড়ি পরা, অলংকার পরা, লুঙ্গি পরা, প্যান্ট পরা, পাঞ্জাবি পরা, শাড়ি পরা। অর্থাৎ মানবদেহের একটা শরীরে যদি কোনো কিছু পরিধান করা হয় সেক্ষেত্রে পরা শব্দ ব্যবহার করবেন। আর আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, আপনি যদি ব্রিজ থেকে পড়ে যান, আপনি যদি ট্রেনের ছাদ থেকে পড়ে যান, আবার আপনি যদি স্টাডি করেন, পড়াশোনা করেন, আপনি খাট থেকে যদি নিচে পড়ে যান, সেক্ষেত্রে ব্যবহার করবেন আকার পড়া। আশা করি বুঝতে পেরেছেন আকাররা পড়া আর আকার পড়া, এই দুইটার ব্যবহার হয়ে গেল আমাদের। তাহলে আজকে আর নিব না,
এইগুলো আপনারা আরো অনেক নিয়ম, টোটাল 73টা প্রয়োগ অপপ্রয়োগের সূত্র আছে কয়টা ক্যারিয়ার প্লাস বইয়ে, 73টা সূত্র দেয়া আছে প্রয়োগ অপপ্রয়োগের। এরকম আরো আছে সমাসের অপপ্রয়োগ, সন্ধি জনিত বানানের অপপ্রয়োগ, বচন গঠিত অপপ্রয়োগ। এগুলো আপনারা এখান থেকে পড়বেন। আশা করি আপনারা 43তম বিসিএস পরীক্ষায় এর বাইরে থেকে আসবে না, আর বিসিএস লিখিত পরীক্ষা এর বাইরে থেকে আসবে না। এখান থেকে আপনারা ভালো করে পড়বেন। এরপরে আমরা যে ক্লাসটা নেব, আমাদের সাহিত্যের ক্লাস এই গ্রুপে নেওয়া হয়নি। আমরা একটা সাহিত্যের ক্লাস নেব এখানে। যদি আগামীকাল সুযোগ পাই তাহলে এই গ্রুপে আমরা একটা সাহিত্যের ক্লাস নিব, চমৎকার একটা সাহিত্যের ক্লাস নিব। আমরা তাহলে গ্রুপে নোটিশ দিয়ে দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।